বিজ্ঞান সাধারণ ও অসাধারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞানের কুইজ। এখানে আগের অনুষ্ঠানে যারা ভালো করেছিল তাদেরকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে আমরা পেয়েছি কয়েকজন নতুন প্রতিযোগীকেও। সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি রুবাবা ইসলাম। আমি সাদিকুল ইসলাম সাদি। আমি জারিয়া আমরিন। আমি অভয় সেন পিয়ান। আমি সিনান সাইফির রহমান। আমি মুবাশিরা রাদিয়া। আমি মুয়াজ বিন মাহবুব। আমি নাজাহ রাইদ। আমি সৌভিক চন্দ। আমি প্রজ্ঞা হালদার। আমাদের অনুষ্ঠানটা 4টা পর্বে বিভক্ত: বিজ্ঞান সাধারণ ও অসাধারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান কুইজ অনুষ্ঠান। গত অনুষ্ঠানে যারা ভালো করেছিল অপেক্ষাকৃত তাদেরকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। সেই সাথে কয়েকজন নতুন প্রতিযোগীও। সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমাদের অনুষ্ঠানটি 4টি পর্বে বিভক্ত। প্রথম পর্বটি হচ্ছে বিজ্ঞান সবখানে। সবখানে মানে আমাদের কাছে দূরের সব জায়গা থেকে বিজ্ঞান। 5টা প্রশ্ন এই পর্বে, প্রত্যেকটাতে 5 নম্বর করে আছে। আমরা প্রথম প্রশ্নে চলে যাই। বাদুড়কে আমরা দেখি সন্ধ্যার পর বের হয়, অনেক সময় বেশ অন্ধকারের মধ্যেও তারা চলে যায়, সেজন্য অনেকে মনে করেন যে তারা অন্ধ। আমার প্রশ্নটা হচ্ছে, বাদুড় কি আসলে অন্ধ? না, বাদুড় অন্ধ না। বাদুড় আসলে শব্দের মাধ্যমে চলাচল করে, ইকো সৃষ্টি করে। এবার দিনের বেলা যদি বাদুড় চলাচল করে তাহলে দিনের বেলা বাইরের সাউন্ডটা অনেক বেশি থাকে, যার কারণে বাদুড়ের তার নিজের যে ইকোটা ওটা শুনতে অসুবিধা হয়। রাত্রের বেলা চলাচল করলে এক্ষেত্রে সে সুবিধা পায়, এর জন্য বাদুড় রাত্রে চলাচল করে। কিন্তু তার চোখ আছে, হ্যাঁ, দৃষ্টিও আছে। হ্যাঁ, প্রজ্ঞা 5 নম্বর পাবে। বাদুড় আসলে অন্ধ নয়, অন্যান্য কাজ সে চোখ দিয়েই করে দিনের বেলায়, কিন্তু সন্ধ্যার সময় তার একটা এক্সট্রা জিনিস আছে, যেটা হলো একো সিস্টেম করে, সাউন্ড সিস্টেম। প্রজ্ঞা বলেছে, 5 নম্বর প্রজ্ঞা পাবে। পরের প্রশ্ন, মানুষের বা যে কোনো জীবের বা প্রাণীর সব কোষের মধ্যে সব ডিএনএ আছে, সব জিন আছে। আমাদের চামড়ায় সব জিন আছে, আবার আমাদের হার্টেও সব কোষে সব ডিএনএ আছে। তাহলে হার্টের যে স্পন্দন, এটা চামড়া কেন স্পন্দন করে না এই জিনে? সাদি বলবে। আসলে হচ্ছে আমাদের মানে প্রত্যেকটা জিন থাকলেও আমাদের হচ্ছে দেহের বিভিন্ন ধরনের পার্টসের মধ্যে মানে আমাদের বৈশিষ্ট্য প্রকাশের বেশ কিছু হচ্ছে প্রকাশ করার জন্য যে হচ্ছে বৈশিষ্ট্য সেটা হচ্ছে থাকে আর কি। আর হচ্ছে স্পেশালি যদি হৃৎপিণ্ডের কথা বলি, সেখানে হচ্ছে মায়োজনিক নিয়ন্ত্রণ থাকে আর কি, মানে হৃৎপিণ্ড নিজেই স্নায়বিক হতে। না, সেটা ঠিক আছে, কিন্তু অরিজিনালি তো জিনিসটা জিন থেকে এসছে। তোমার প্রথম ভাগ ঠিক আছে, কিন্তু আরেকটু স্পষ্ট যদি কেউ করতে পারে এই জিনিসটা। নবাশ্বর। আমাদের মস্তিষ্ক মূলত আমাদের শারীরিক সকল কাজ নিয়ন্ত্রণ করে। তো হৃৎপিণ্ডে যেই কাজ, সেখানে বারবার হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয়, কিন্তু আমাদের আমি বলি যে এটা হৃৎপিণ্ড না, মনে করো অন্য জিনিস, যেমন মস্তিষ্কের স্নায়ু। কিন্তু চামড়া তো স্নায়ুর কাজ করছে না, কিন্তু জিন তো আছে, কেন করছে না? এটাই ছিল প্রশ্ন। ঠিক আছে, আমার মনে হয় আমরা এখানেই থামি। কিছু নম্বর আমরা প্রথম যে বলেছে তাকেই দেবো, 3 নম্বর দেবো। আসলে প্রকাশের ব্যাপারটা আছে, এটা হলো জিন প্রকাশ। ও বলেছে জিন প্রকাশ হয়, জিন থাকে, জিনের সঙ্গে জিন প্রকাশ হবে কি হবে না, সুইচ অন থাকবে না সুইচ অফ করা যাবে। এই চামড়ার মধ্যে কিন্তু স্পন্দনের সুইচটা অফ আছে, সেই জন্য ওটা কাজ করে না। পরের প্রশ্নে আমরা চলে যাই। প্রাণীদের মধ্যে ঘুমানোর টাইম এক একজনের এক এক রকম। যেমন পাখি যদি দেখি, বেশিরভাগ পাখি দিনের বেলা কাজ করে, কাজে ঘুমায় রাতে। পেঁচা কিন্তু রাতে নিশাচর, কাজে সে দিনে ঘুমায়। আচ্ছা, বক, সারস, এরকম কিছু পাখি, তারা দিন রাত এগুলো পরোয়া করে না, তারা অন্য একটা ব্যাপার খেয়াল করে সেভাবে ঘুমায়। সেটা কি? বক, সারস, এই জাতীয় যারা পানির মধ্যে মাছ টাছ ধরে খায় তারা। সাদিক। এটা কি হচ্ছে সূর্যাস্ত বা হচ্ছে সূর্যোদয়ের উপরে? না, এটা সূর্যের সাথে কোনো সম্পর্ক নাই। আমি আবার দিচ্ছি, মনে হয় কেউ বলতে চায় না। এটা কি পানিতে মাছের উপস্থিতির উপর নির্ভর করে? যখন মাছ কমে যায় তখন তারা, মাছ কমে যায় তখন তারা আছে, কমে যায় মানে মাছের উপস্থিতি
মাছের উপস্থিতির উপরে। ঠিক আছে, আবার দিই, দেখা যাক এটার উত্তরটা আসে কিনা। মনে হয় আসবে না। এটা আসলে জোয়ার ভাটা নিয়ে তারা ঘুমায়, জোয়ারের সময় তারা ঘুমায়। কারণ হলো ওদের খাবার হলো ভাটায়, যখন মাছ দেখা যায়, মাছ পাওয়া যায়, তখন জোয়ারের সময় কি করে, বকরা দলে বলে তারা তীরের একটা জায়গায় গিয়ে দলবদ্ধভাবে ঘুমায়। দলবদ্ধভাবে ঘুমানোর কারণ হচ্ছে প্রেডিটর ইত্যাদি জোয়ারের সময় অনেককে ভেসে আসে, তাদের থেকে আত্মরক্ষা করার জন্য একসাথে থাকে তারা। যখন ভাটা হয় তখন গিয়ে কাজ করে। এরা সম্পূর্ণ জোয়ার ভাটা নিয়ন্ত্রিত তাদের। কেউ নম্বর পাবে না এটার জন্যে। আমরা পরের প্রশ্নে চলে যাই। বাংলাদেশের জলাভূমিগুলো আছে, দিঘি, পুকুর, এগুলো তো আছেই, হ্রদ এগুলো আছে, আর্টিফিশিয়াল হ্রদ আছে। কিন্তু আমাদের প্রাকৃতিক জলাশয়ের মধ্যে তিনটা জিনিস, বিল, হাওর, বিল আর বাওর। আমি বলবো যে কোনটা কি? হাওর, বিল, বাওর, মাছ। ফার্স্ট টাইম বলবো হাওরের কথা। হাওর হচ্ছে আপনার এমন এক ধরনের জলাশয় যেখানে বর্ষাকালে পানি জমে সেটা অনেক উঁচু হয়ে যায়, মানে পানির লেভেলটা বেড়ে যায়, তখন সেখানে নদী বড় হয়, তখন নদী নৌকা চলাচল করতে পারে। এটা মূলত হয় বাংলাদেশের নর্থ ইস্টের দিকে, সিলেট যে অঞ্চল আছে সেই। ঠিক আছে, মানে আমি ডিফারেন্সটা শুধু জানতে চাচ্ছি। এরপর বিল হচ্ছে আপনার যেখানে হচ্ছে আপনার সারা বছর পানি থাকে, এরকম একটা জলাশয়। হাওড়ে থাকে না সারা বছর পানি? না, হাওড়ে সারা বছর পানি থাকে না, যখন বৃষ্টি হয় বর্ষাকালে তখন খালি পানি থাকে। আর যখন বাওরেরটা আমি ঠিক বলতে পারবো না। আমি ওর মাঝের তোর অনেক জায়গায় সঠিক হয়নি, আমি আবার দেব। প্রজ্ঞা। হাওরের পানিটা প্রবাহমান থাকে, কিন্তু বিলের পানিটা প্রবাহমান থাকে না। বিলের পানিটা মোটামুটি স্থির থাকে, যার কারণে বিলে জলজ উদ্ভিদের পরিমাণ বেশি থাকে, হাওরে আবার ওইটা তুলনামূলক কম থাকে। তাও খুব একটা হলো না। বিল সারা বছর থাকে না, বিল মেইনলি বর্ষার সিজনেই না, বিল এটা দেখা যায়। সবখানেই সেরকম, মানে ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। তো আমি মনে হয় আবার দিই, দেখা যাক। বড় কথা রুবাবা বলতে চাই, দেখি। মাছ সব জায়গায় ধরা যায়, মাছ সব জায়গায় ধরা যায়। আসলে এটা সাইজের ব্যাপার। হাওরটা অনেক বড়, প্রায় মানে স্ট্যান্ডার্ড 4000-5000 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত হয় হাওর, বিশাল। এবং সেটাই অনেক কমে যায়, প্রায় 10 ভাগের 1 ভাগও হয়ে যেতে পারে শীতের দিনে, আবার বর্ষার সময় অনেক বড় হয়ে যায়। বিলও তাই, কিন্তু অনেক ছোট, 1000-1500 স্কোয়ার কিলোমিটার, এগুলোকে আমরা বিল বলি। দুটো একই রকম জিনিস, বাড়ে কমে বর্ষার শীতের। বাওরটা কিন্তু বাড়ে কমে না, এটা অপেক্ষাকৃত ছোট, যেটা 50-55-60 এরকম স্কোয়ার কিলোমিটার হয়। বাওরটা হলো আসলে অশ্বক্ষুরাকৃতি নদী, যে নদীর একটা জায়গায় যখন মজে যায় তখন এটা সেপারেট হয়ে যায়, সেটাই বাওর, ছোট জলাশয়। এটা খুব বাড়ে কমে না, ওই নদীর মতোই থাকে, কিন্তু ওই দুইটা বাড়ে কমে। তো আমরা এটার জন্য কাউকে নম্বর দিতে পারলাম না। পরের প্রশ্নে চলে যাই। হীরা, রত্ন পাথর। হীরা এখন দুভাবে পাওয়া যায়, একটা খনির থেকে আসে, একটা ল্যাবরেটরি থেকে আসে। এখন ডিফারেন্সটা কোথায়? স্যার, খনিতে আমরা যে হীরাগুলো পাই সেগুলো সাধারণত যেই পরিমাণ বড় থাকে, ল্যাবরেটরিতে আমরা যে হীরা বানাই যেটা অ্যালকোহলের মাধ্যমে, অ্যালকোহলে আর কি, ইলেকট্রিসিটি আর কি প্রবাহের মাধ্যমে, যেখানে আর কি নাইট্রিক অ্যাসিড মেবি, যাই হোক আর কি, ল্যাবরেটরিতে যেটা বানানো হয় সেটা আমরা বড় পরিসরে বানাতে পারি না, সেটা হয় অনেক ক্ষুদ্র। আমি এটা আবার দেবো, ঠিক হচ্ছে না, আমি আবার এটা অন্যদের দেবো। সেনা, ল্যাবরেটরিতে যে ডায়মন্ডটা বানানো হয় এটা মানে সায়েন্টিফিক কাজেই শুধু ব্যবহার করা যায়, কিন্তু খনি থেকে যে ডায়মন্ডটা আসে সেটা হচ্ছে অর্নামেন্টাল কাজে ব্যবহার করা যায়, সেই মানে ওই গ্লিটারিং প্রপার্টিটা বেশি। ল্যাবরেটরি ডায়মন্ডগুলো ল্যাবরেটরিতে কিভাবে বানায় এটা বলতে পারছি। আমি আবার দিই, ল্যাবরেটরিতে কিভাবে বানায় এবং দুইটার মধ্যে আদৌ কোনো ডিফারেন্স আছে কিনা? সাদি। আসলে তেমন কোনো ডিফারেন্স নেই, তবে হচ্ছে ওইটা হচ্ছে বড় আকারে থাকে আর হচ্ছে খনিটা আর কি। আর আমরা ল্যাবরেটরিতে তো অ্যাজ ইউজুয়াল মানে গবেষণার কাজে বা যে কোনো কাজে যদি ইউজ করি এত। ঠিক আছে, আমি এখানে থামি। আসলে দুটোই কার্বন, কয়লাও কার্বন, একই জিনিস, শুধু তার ক্রিস্টালাইন রূপটা আলাদা। এবং ল্যাবরেটরিতেও কার্বন দিয়েই কাজ করে। হীরা খনিতে হয় অনেক প্রচণ্ড চাপ যখন কার্বনের উপর পড়ে এবং তাপের মধ্যে, তখন ল্যাবরেটরিতে আমরা তাই করি, আমরা আর্টিফিশিয়ালি ওই তাপ এবং চাপ সৃষ্টি করি, এক্স্যাক্টলি একই হীরা হয়।
বরং ল্যাবরেটরিগুলো বেটার, এখন বেটার মানে এই সেন্সে বড় হয়, মানে তুলনামূলকভাবে একই হয়, কিন্তু ল্যাবরেটরিতে আমরা আরও ফ্লেক্সিবলি বড় পাই। ল্যাবরেটরিগুলো বিভিন্ন কালারে পাই আমরা, যেটা খনিরটা পাই না। আরেকটা বড় বিষয় হলো খনির যে হীরা, নৈতিক কারণে অনেকে এটা ব্যবহার করতে চায় না, কারণ এটাতে অনেক শ্রমিকের উপর অত্যাচার এবং ইত্যাদি, খুব কঠিন কাজ হীরা তোলা, এবং খুবই এক্সপ্লয়েট করে খনিদের শ্রমিকদেরকে। কিন্তু ল্যাবরেটরিতে এটা নেই, কাউকে এক্সপ্লয়েট করা হচ্ছে না, কাউকে কষ্ট দেওয়া হচ্ছে না, তারপরেও মানুষ ওই খনিরটাই চায়। এটা বিনা কারণে, জাস্ট খনি, জাস্ট অরিজিনাল, ওটাকে অরিজিনাল মনে করে, এটাকে কৃত্রিম মনে করে, কিন্তু আসলে কোনো দিক থেকেই এটা ডিফারেন্স না। আমি কাউকে নম্বর দিতে পারলাম না এটার জন্য। আমাদের এই পর্বটি শেষ হয়ে গেল। পরের পর্বটি হচ্ছে আমরা ইতিহাসে চলে যাব। বিজ্ঞানের ইতিহাস, কোনো একটা ঘটনা, দুর্ঘটনা, কোনো একটা মজার কথা, এগুলো দিয়ে আমরা বলতে হবে, পুরো জিনিসটা বলতে হবে। আমি একটা হিন্টস দিই। তারপর যেমন এক সময় হাজার হাজার বছর ধরে মানুষ কিন্তু সংখ্যা ব্যবহার করছে, তা তো শূন্য জিনিসটা ছিল না। শূন্যটা কিভাবে আসলো সংখ্যার মধ্যে, এবং কে আনলো এটা, তাতে সুবিধাটা কি হলো, সাদেই বলবে। এটা হচ্ছে ভারতীয় বিজ্ঞানী হচ্ছে আর্যভট্ট সর্বপ্রথম হচ্ছে আমাদের মানে শূন্যের হচ্ছে আবিষ্কার করে, অর্থাৎ হচ্ছে ভারতীয় বিজ্ঞানীরাই সর্বপ্রথমেই মানে দশমিক পদ্ধতির আবিষ্কার করে, এবং হচ্ছে সেই সূত্রে আমরা হচ্ছে পরবর্তীতে এই দশমিক পদ্ধতি বর্তমান পর্যন্ত। কে আবিষ্কার করে? আর্যভট্ট। হ্যাঁ, আর্যভট্ট। আর্যভট্ট, হ্যাঁ, শূন্যকে ইন্ডিয়ানরা করেছে, তবে এটা আর্যভট্টের সাথে নাম না, এটা অন্য। আমি আবার দিচ্ছি। আচ্ছা, ব্রহ্মগুপ্ত ওনার নাম। ব্রহ্মগুপ্ত। 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 এবং এর সুবিধাটা কি? এবং মানে শূন্য ব্যবহার করলে হচ্ছে যেমন 1 থেকে 10, 10 থেকে 100, এই 10 মানে 10 করে আগানো, 10কে করে গুণ করে আগানোর যে বিষয়টা, সেটা আমরা করতে পারি। শূন্য ছাড়া এটা সম্ভব না আসলে। বিশেষ করে পজিশনিং সিস্টেম, জি, প্লেস ভ্যালু যে সিস্টেম, পজিশনিংটা হলো এখানে। এবং এটা পুরা অঙ্কের ব্যাপারটা বিপ্লব ঘটায় দিল, কারণ এর আগে পর্যন্ত বড় কঠিন কাজ ছিল সংখ্যা লেখা। আমরা এখনো বুঝি রোমান হরফে লিখতে গেলে যা হয়, একেবারে উল্টাপাল্টা। আমরা তো লিখি রোমান হরফে, এক্স দিয়ে, ভি দিয়ে, এম দিয়ে যে লিখি, ওগুলো বহুত ঝামেলা। সেনান 5 নম্বর পাবে এটার জন্য। আমরা পরের প্রশ্নে চলে যাই। ব্রহ্মগুপ্তই আসলে, তার বইটার নাম হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। এটা সংস্কৃত একটা বই, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। সেখানেই উনি শূন্যের বিষয়টা এনেছিলেন প্রথম, এবং এটা পরে আরবদের মাধ্যমে এটা ইউরোপে ইন্ট্রোডিউসড হয়। পরের প্রশ্ন, মেন্ডেল উনি বেছে নিয়েছিলেন জিন আবিষ্কারের জন্য যে গবেষণা, বেছে নিয়েছিলেন মটরশুঁটিকে। কেন মটরশুঁটি? কেন মটরশুঁটির ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে মূলত একবর্ষজীবী একটা উদ্ভিদ, প্লাস হচ্ছে এর মধ্যে হচ্ছে বৈশিষ্ট্যগুলা হচ্ছে মানে আমরা হচ্ছে একজোড়া মানে বিপরীত বৈশিষ্ট্য, যেমন হচ্ছে লম্বা, মানে হচ্ছে লম্বা খাটো উদ্ভিদ, প্লাস হচ্ছে যদি আমরা বলি মটরশুঁটি কেন, ও মটরশুঁটির মধ্যে হচ্ছে বৈশিষ্ট্যগুলা মানে যেমন হচ্ছে কয়েক ধরনের বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যগুলো একটা বৈশিষ্ট্যের জন্য একটা হচ্ছে যিনি দায়ী থাকে আর কি। মূলত এই জন্য হচ্ছে সেপারেট করা আমাদের জন্য হচ্ছে মানে সুবিধাজনক হয় পরবর্তীতে। সুবিধাটা কোথায় আবার একটু বলো। একটা বৈশিষ্ট্যের জন্য হচ্ছে আমরা একটা যিনি হচ্ছে সাধারণত দায়ী, মানে ওই ক্ষেত্রে মটরশুঁটির ক্ষেত্রে আর কি দায়ী থাকে। এই জন্য হচ্ছে পরবর্তীতে যখন আমরা হচ্ছে মানে মটরশুঁটি নিয়ে গবেষণা করি, এতে জিনের যে হচ্ছে পরিবর্তনগুলা বা জিনের যে হচ্ছে ক্রসিং গুলো ব্যাখ্যা করে যদি কেউ বলতে পারে, অন্য জিনিসের সাথে তুলনা করে। প্রজ্ঞা, মটরশুঁটির ফলন তাড়াতাড়ি পাওয়া যায়, আর মটরশুঁটি হচ্ছে উদ্যানে চাষ করা যায়, যার কারণে এর মধ্যে পরাগায়ন করা সুবিধা। আর ফলন যেহেতু দ্রুত পাওয়া যায়, বীজ দ্রুত পাওয়া যায়, তার মানে গবেষণার প্রসেসটা অনেক তাড়াতাড়ি হওয়া সম্ভব। প্রজ্ঞা, এটা আমি নিতে পারলাম না। আমার মনে হয় আমরা এখানেই থামি। তার মূল কথাটা ঠিক ছিল যে তার মটরশুঁটির গুণটা সুনির্দিষ্ট। আসলে উনি চাচ্ছিলেন যে সরল গুণ আছে এরকম, বেশি গুণ হয়ে গেলে পেচ লেগে যাবে। যেমন একটা মানুষ যদি হতো, তার কত রকমের গুণ দোষ কত কিছু আছে, তো অন্য উদ্ভিদেরও সেরকম অনেকগুলো। মটরশুঁটির মাত্র 2টা জিনিস, হয় তার বীজটা মসৃণ হবে, অথবা খসখসে হবে, অথবা তার সবুজ কালার হবে, অথবা তার হলুদ কালার হবে। এর বাইরে তার কোনো দোষ গুণ কিছু নাই। কাজেই ওটা সহজ বলে, এবং এটা আমরা সৌভাগ্যবান, কারণ
উনি যদি অন্য কিছুকে বেছে নিতেন, মনে করি যে উনি যদি জবা ফুল বেছে নিতেন, এখন রক্ত জবা লাল, আবার সাদা জবা আছে, বাবা যদি রক্ত জবা হয়, মা যদি সাদা জবা হয়, বাচ্চা কিন্তু গোলাপি হয়ে যেতে পারে। এই যে মিক্সিংটা হয় এটা কিন্তু বিভ্রান্ত করতো, কিন্তু মটরশুঁটি ওনাকে বিভ্রান্ত করে নেই, উনি জিনটা দিতে পেরেছেন। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। রোয়েনজেন, উইলহেলম রোয়েনজেন, আমরা সবাই জানি উনি এক্স রে আবিষ্কার করেছিলেন, কিন্তু আমার প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে সেটা করতে গিয়ে দুইটা মানে দৈবাৎ ঘটনা ঘটেছে, যার কারণে আমরা এক্স রে মেডিকেলটাও পেয়ে গেছি এবং এক্স রেটাও পেয়ে গেছি। সেই দৈবাৎ ঘটনাটা কি সাদিক? আসলে এক্সরে তো হচ্ছে আমাদের মাংসপেশির হচ্ছে মানে এক্সরে যে রশ্মিটা আছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য তো আর কি। আমি অন্য কাউকে সুযোগ দেবো, আমি দৈবাৎ ঘটনাটা জানতে চাচ্ছি। সেনারি এক্সরের মাধ্যমে উনি হচ্ছে দেখতে পেয়েছিলেন যে এটা মানুষের স্কিন ভেদ করে চলে যেতে পারে। না, সেটা আরো পরের কথা, আগে এক্স রে তো পেতে হবে। উনি হচ্ছে অন্য একটা বিষয় নিয়ে পরীক্ষা করছিলেন একটা যন্ত্রের উপর, তো সেইখানে একটা কার্ডবোর্ড ছিল। উনি যখন আলোকরশ্মি পাঠালেন তখন দেখলেন যে কার্ডবোর্ড ভেদ করে আলোকরশ্মিটা বের হয়ে যাইতেছে। তখন উনি মনে করলেন যে রশ্মি কার্ডবোর্ড ভেদ করে যাবে সে রশ্মি অবশ্যই মানুষের স্কিনও হয়তো বা ভেদ করে যাইতে পারবে। এর থেকে হচ্ছে উনি মেইনলি ধারণা পান যে এক্স রে দিয়ে মানুষের ভিতরের রঙের ছবি তোলা যেতে পারে। এরপর উনি ধীরে ধীরে এই বিষয়টা নিয়ে আগান। ঠিক আছে, আমি প্রজ্ঞার উত্তরটা নেব, বেশ কাছাকাছি গেছে, তবে গল্পটা ঠিক হয়নি, সেই জন্য 3 নম্বর দেবো, 5 নম্বর দেবো না প্রজ্ঞাকে। উনি অন্য এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলেন, তো সেখানে ক্রুক্স টিউবটা ছিল, যেটা ক্যাথোডের টিউব, সেটা চালু ছিল। তো ওটা আবার একটু ওই বিদ্যুৎ বাতির মতো একটু জ্বলে, যখন জ্বলে তো জলে বলে উনি ওটা কাগজ দিয়ে মোড়ায় রাখছে যাতে করে আলো বের না হতে পারে। উনি চাচ্ছিলেন যে ফসফরেসেন্ট স্ক্রিন একটা ছিল কাছে, সেই স্ক্রিনটার উপরে কিছু কাজ করবেন উনি, এই জন্য অন্ধকারে স্ক্রিনটা কি করে সেটা দেখার জন্য। কিন্তু উনি দেখলেন যে স্ক্রিনটা এখনো জ্বলছে, ওইদিকে কিন্তু ওরা কাগজ মুড়ে দেওয়া হয়েছে, অথচ স্ক্রিনটা জ্বলছে, তার মানে কিছু একটা বেরোচ্ছে ওখান থেকে। তখন উনি ভাবলেন যে উদ্দেশ্য কিছু একটা বেরোচ্ছে। তখন এটার সামনে উনি কার্ডবোর্ড দিলেন, এই লোহা দিলেন, নানান জিনিস দিলেন। দেখে যে মোটা জিনিস দিলে ছায়া পড়ে, কিন্তু পাতলা জিনিস দিলে ভেতর দিয়ে চলে যায়, ছায়া পড়ে না। সেই সময় ওনার স্ত্রী কাছে ছিল, তো উনি এটা সেটা দেখতে স্ত্রীর হাতটা টেনে নিলেন, দিয়ে তার হাতটা দিলেন, দেখে যে তার হাত দেখা যায়। এটা আরেক দৈবাৎ ঘটনা, ওইখানে তার স্ত্রী থাকার কথা ছিল না, সেও কি আগ্রহ করে ওখানে এসছে, তার ওনারও কি মনে হয়েছে উনি হাতটা টেনে তার সামনে দিয়েছেন, এবং দেখে যে সব হাড় দেখা যায়, এবং বিয়ের আংটিটা ছিল, আংটিটা দেখা যায়। শুধু হাড্ডি দেখা যায়, আবার তার উপরে আংটিও দেখা যায়। তো তখন উনি বুঝলেন যে এটা জেনাশেনো ব্যাপার না, এটার একটা বিরাট ইমপ্লিকেশন আছে যে মেডিকেল সায়েন্সে। তখনই উনি বুঝে গেছেন, একই সঙ্গে এক্স রে আবিষ্কারও করেছেন, এক্স রে ব্যবহারটাও উনি বুঝে ফেলেছেন। এটাই ছিল প্রজ্ঞা 3 নম্বর পাবে এটার জন্য। আমরা পরের প্রশ্নে চলে যাই। প্যারিসের যে ন্যাশনাল লাইব্রেরি আছে, সেখানে কিছু নথিটা হলো যে সায়েন্টিস্ট একটা খাতার মধ্যে নোট নিয়েছে, দিনের পর দিন কাজ করেছে, নোট নিয়েছে, সেই খাতা নোটবুক যার উপর সায়েন্টিস্ট লিখেছে, সেটা সীসার বাক্সের মধ্যে রাখতে হয়েছে, সীসার বাক্সে। এবং যখন কাউকে সাধারণ দর্শকদের দেখানো হয় না, বিশেষ বিশেষ দর্শককে যখন দেখায় তাকে বিশেষ পোশাক পরে এটা দেখাতে হয়। মুয়াজ বলবে এটা কেন, এটা কি, জিনিসটা কি? তিনি হচ্ছে ফার্স্ট রেডিয়েশনটা আবিষ্কার করেছেন, এবং তিনি এমন রেডিও অ্যাক্টিভ পরিবেশে কাজ করতেন যে তিনি তো রেডিয়েশন পয়জনিং এ মারা গিয়েছেনও, তার নোটবুকটাও অনেক বেশি রেডিও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এটা রেডিয়েশন ফ্রি হতে আরো 90 থেকে 100 বছর লাগবে, এর জন্য সেটা সীসার বাক্সে রাখা হয়েছে যেন ওখান থেকে রেডিয়েশন। সঠিক, এটা মারিকুরির নোটবুক। মারিকুরি যেখানে কাজ করতো তার নোটবুকটাও ওখানে থাকতো, এবং এই রেডিয়েশন জমতে জমতে এক্সরে রেডিয়াম 226 সেটা অত্যন্ত রেডিও অ্যাক্টিভ জিনিস, ওটাও রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। আর একটা ভুল বলেছে মজ, এটা 100-200 বছর না, এটার হাফ লাইফ হলো 1600 বছর। 1600 বছরে এটা অর্ধেক হবে, তো অর্ধেক হলেও একই ঘটনা।
আবার 1600 বছর এটা আরে অর্ধেক হবে। এইভাবে দেখা যায় যে 10-1600 বছর পরে এটা বিপদমুক্ত হবে, তার আগে না 16,000 বছর লাগবে এটা বিপদমুক্ত হওয়ার। তো মোয়াজ 5 নম্বরে পাবে এটার জন্য। দুনিয়ার প্রথম মাইক্রোস্কোপটা আবিষ্কার করেছিলেন হল্যান্ডের এক ভদ্রলোক, তার নাম অ্যান্টনি ভ্যান লেeuwenhoek। আমার প্রশ্নটা হলো, এই মাইক্রোস্কোপের বৈশিষ্ট্য কী ছিল, আর এটা দিয়ে উনি কি দেখেছেন এবং সেটা কি পরিবর্তন এসছে? মোয়াজ। এই মাইক্রোস্কোপের বৈশিষ্ট্য ছিল, এটা ছিল অপটিক মাইক্রোস্কোপ, মানে এটা সবই তো অপটিক মাইক্রোস্কোপ। মানে এটা হচ্ছে লাইক লাইট দিয়ে দেখা, মানে হচ্ছে এখানে লাইক লাইট দিয়ে দেখা যায়। এবং না, এটা আমার মনে হয় তুমি সঠিক দিকে নাই, আমি অন্য কাউকে সুযোগ দেব। আচ্ছা, এটা দিয়ে উনি একটা কর্কের মধ্যে তার কিছু মৃত সেল নিয়ে না দেখেছিলেন। না, এটা অন্য অন্য মাইক্রোস্কোপের কথা বলছো। লেeuwenhoek একটা কক দেখে নাই, আমি আবার দেব, দেখি মনে পড়ে কিনা তোমাদের। না, এটা সিম্পল মাইক্রোস্কোপ ছিল, এটা দুইটা লেন্স দিয়ে না, এটা ওয়ান লেন্স দিয়ে। প্রথম মাইক্রোস্কোপটা এসছে সিঙ্গেল লেন্স মাইক্রোস্কোপ। আসলে লেন্স বলছি বটে, এটা লেন্স না, এটা পুঁতির দানা। ওই যে আমরা গলার মালায় যেরকম পুঁতি থাকে, কাঁচের একটা পুঁতি। কারণ হচ্ছে খুব ছোট হলে ম্যাগনিফিকেশন বেশি হবে, কার্ভেচারটা বেশি, হাই ম্যাগনিফিকেশন 500 পর্যন্ত হতো, খুব ক্লিয়ার গ্লাসের। আর উনি দেখেছেন কি, দেখেছেন ময়লা পানি। ময়লা পানি দেখে উনি সন্তুষ্ট হন নাই, উনি নিজের দাঁতের থেকে ময়লা বের করছেন। খুব দাঁত মাজার অভ্যাস ছিল না ভদ্রলোকের। উনি যে দাঁতের থেকে যে ময়লা বের করেছেন তার মধ্যে অনেক অনেক কিছু দেখেছেন উনি। এবং প্রথম যে মাইক্রো অর্গানিজম, যে ময়লা পানির মধ্যে এবং দাঁতের ময়লার মধ্যে উনি তার মাইক্রো অর্গানিজমগুলো দেখেছেন। উনি এগুলোকে বলতেন, এর আগে কেউ দেখে নাই এগুলো, উনি বলতেন অ্যানিম্যাল কুল, মানে ক্ষুদ্র অ্যানিম্যাল কুল। তো এই প্রথম মাইক্রো অর্গানিজম মানুষ দেখলো, এই প্রথম মাইক্রোস্কোপিক জগৎটাকে দেখলো লেeuwenhoek। আমরা এটার জন্য কাউকে নম্বর দিতে পারবো না। আসলে আমরা ইতিহাসের পর্বটা শেষই করে ফেলেছি। পরের পর্বে চলে যাই, যেটা ভবিষ্যতের পর্ব, যেটাকে আমরা বলছি 2026 থেকে 2036। দুটো জিনিসের কথা বলবো, প্রত্যেকটাতে 10 নম্বর করে থাকবে, যেখানে ভবিষ্যতের প্রেডিকশনগুলো দিতে হবে। এবং প্রথম যে জিনিসটা আমরা দেখতে চাই, আমাদের সাথে এই মুহূর্তেই আমাদের কাছে 2026 বা তারও আগের থেকেই আছে 3 রকমের বই আছে। কাগজের বই, ইবুক যেটা ডিজিটাল বই, আবার অডিও বুকও আছে। এই 3টা সামনের দিকে কোনটা কিভাবে এগোবে? মোয়াজ। এখন আমাদের কাছে 3টা বই আছে, কাগজের বই, অডিও বুক এবং লাইক ডিজিটাল বুক। এখন ফিউচারে এটা প্রোগ্রেস হবে যে কাগজের বই, পেন অ্যান্ড পেপার, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। এখন এটা ডিপেন্ড করে লাইক পরিস্থিতির উপর। যদি আমাদের ফিউচারে এটা আরও বেশি ডিপেন্ডেবল হয় তখন কাগজের বই থাকবে না, তখন আমরা অডিও বুক এবং ভিজুয়াল বুক যেগুলো, লাইক ডিজিটাল বুক যেগুলো, এই দুইটার মধ্যে প্রোগ্রেস করবে। এখন ডিজিটাল বুকগুলোও চেঞ্জ হওয়া অনেক রকম হতে পারে, যেমন ডিজিটাল বুকগুলোতে এআই ইন্টিগ্রেট করে ওই বুকের মধ্যেই। মানে তুমি বলতে চাচ্ছ যে কাগজের বইয়ের আর কোনো উন্নয়ন সম্ভব না? উন্নয়ন, টেকনিক্যালি স্পিকিং উন্নয়ন তেমন আর সম্ভব না। আর ডিজিটাল বইয়ে এখনই আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় এআই ইন্টিগ্রেট করা হচ্ছে, যে ওই বইয়ের মধ্যেই যারা স্টুডেন্ট অথবা রিডার আছে তারা ওই বইয়ের মধ্যেই ওই এআইটাকে কোশ্চেন করবে, এবং ওই এআই খালি ওই বইকে সোর্স ধরে ওই বইয়ের থেকে অ্যান্সার বের করে আনবে অথবা ব্যাখ্যা বের করে আনবে। এবং অডিও বুকের বিশ্লেষণও হতে পারে, যেমন অডিও বুক, বইটা তো অনেক বড়। এখন ওখানে অডিও বুকটা কি জিনিস একটু ব্যাখ্যা করো। অডিও বুকটা হচ্ছে এমন একটা বই, যে বই ওটা কেউ একজন পড়ে শোনাচ্ছে, সেটা হচ্ছে আমরা অডিও আকারে শুনছি, এটা হচ্ছে অডিও বুক। এখন অডিও বুকের এখানে এআই ইন্টিগ্রেট করে, মনে কারো হয়তো পুরো বইটা পড়ার সময় হচ্ছে না, সেই এআই কে বলে খালি সামারিটা শুনতে পারে অথবা শুধু ইম্পর্টেন্ট পার্টগুলো। তো চমৎকার, আমার মনে হয় সে সবই কভার করেছে। কাগজেরও কিছু কিছু উন্নয়ন হবে, কাগজের মানটা ভালো হচ্ছে এখন। কিছু মেটাল ফয়েল ব্যবহার করে এটাকে আরও মোর ইউজার ফ্রেন্ডলি করা হচ্ছে। আরেকটা জিনিস কাগজের বইতে হবে মনে করা হচ্ছে যে ইনস্ট্যান্ট পাবলিকেশন। কারণ আগের থেকে করলে ওগুলোর কোয়ালিটি হয়ে যায়। তুমি যখন একটা বই কিনতে চাও সেটা সঙ্গে সঙ্গে ছাপা হবে এবং তোমার জন্য বাইন্ডিং হয়ে চলে আসবে, এটাই সামনে হবে। তবে চ্যালেঞ্জটা যেটা মোয়াজ বলেনি, বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল বইয়ের ইন্টারেক্টিভ অবশ্যই হবে,
এবং এআই দিয়ে এটার প্রশ্ন উত্তর এবং এটাকে মাঝে মাঝে অডিওতে পরিণত করা, অনেক কিছু ফ্লেক্সিবিলিটি এখনই আছে, সামনে হবে। কিন্তু চ্যালেঞ্জটা ওখানে না, চ্যালেঞ্জটা হচ্ছে মানুষ কাগজের বই পছন্দ করে, কাজে ডিজিটাল বইয়ের সারফেসটা ম্যাট সারফেস, কাগজের সারফেস করা। এটা যেমন আমাজনের যে কিন্ডলটা আছে, রিডার বলে, ই রিডার, ওরা কিন্তু কাগজের মতো করে ডিজিটাল বই এখন পাওয়া যাচ্ছে। কাজে এটা অতটা ভালো করে নাই, আরও ভালো হবে এটা তার সারফেসটা। আর অডিওর ব্যাপারটা মজ বলেছে যে সেখানেও টেক্সট এবং লিসনিং, এখন এআই দিয়ে পড়াটা এআই দিয়ে হচ্ছে, তাতে আমরা অনেক বেশি বইকে নিয়ে যেতে পারছি অডিওতে ইত্যাদি। মজকে আমরা 10 নম্বরই দেবো এটার জন্যে। আমাদের পরবর্তী ইস্যুটা হলো আগামী দিনের নির্বাচন পদ্ধতি। শোনান। আচ্ছা, আজকের দিনে নির্বাচন এখন পর্যন্ত মানে মোস্টলি ম্যানুয়াল। নির্বাচন পদ্ধতির মধ্যে হচ্ছে ইলেকশনের সময় হচ্ছে মানে ম্যানুয়ালি এমন আস্তে আস্তে যেহেতু ডিজিটাল সিকিউরিটির ইমপ্রুভমেন্ট হচ্ছে, এমন মেশিন আবিষ্কার করা সম্ভব যেটা হচ্ছে কেউ ওটার ভিতর প্রবেশ করতে পারবে না এক্সেপ্ট অথরাইজড পিপল, এবং সেটার মাধ্যমে হচ্ছে মানে কাউন্টিংটা খুব দ্রুত হবে। এখনো আছে, মানুষ আস্থা কম আর কি, কিন্তু আছে। সেটা কি নতুন জিনিস কে বলতে পারবে, আমি সেটাই। বর্তমান সময়ে নির্বাচনে যে একটা খুব বড় প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে যে একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে গিয়ে, মানে আমার ভোটটা আমি দিচ্ছি না, আমার বদলে অন্য কেউ দিচ্ছে। এর জন্য যদি আমরা ভোট যে সেন্টারে যে দেওয়া হবে সেখানে যদি আমরা ফেস রিকগনিশন বা বায়োমেট্রিক্সের কোনো একটা ব্যবস্থা করি যে হ্যাঁ আমার ভোটটা আমিই দিতে পারবো, আমার ভোটটা জাল এখনো আছে, ছবি দেখে অবস্থা নেই। আর হচ্ছে যে ভোট গণনার সময় ভুল করা, মানে আমি ভোট গণনা করছি, একজন মানুষ যদি ভোট গণনা করে সে তো পক্ষপাতিত্ব করতেই পারে, তার পক্ষপাতিত্ব সুযোগ আছে। সেক্ষেত্রে আমি যদি সেখানে রোবট বা এরকম কোনো যন্ত্র ব্যবহার করি যে নিরপেক্ষভাবে গণনা করতে পারবে, সেক্ষেত্রে নির্বাচনের বিষয়টা আরো বেশি সুন্দর হবে আর কি। আমার মনে হয় প্রজ্ঞার লাইন অফ থটটা ঠিক না, আমি আরেকবার দেবো। এখানে প্রত্যেকটা মানুষ যদি প্রোফাইলে বাসায় বসে ভোট দিতে পারে, এটা সব থেকে বেশি ভালো হয়। এই ক্ষেত্রে কোনো কালেকশন সৃষ্টি হবে না। ওটা আমি বাসায় দিলে কি বেটার হবে? হ্যাঁ, বাসায় দিলে বেটার হবে, এটাতে কালেকশন সৃষ্টি হবে না। আর প্রত্যেকের মানে ইচ্ছা মতন দিতে পারবে। ওখানে যাওয়ার পরে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, বা আমি ওটাই কেন দিলাম এরকম কোয়েশ্চেন ওঠে। আর যদি আমি এটা ম্যানুয়ালি মানে বাসায় দিই তাহলে নিজের প্রোফাইলে উঠবে, আর যেই কাউন্টেবলগুলো হবে কাউন্টেবলগুলো অলওয়েজ লাইক আপডেট হতে থাকবে, ওখানে কাউন্টেবলগুলো উঠতে থাকবে যে এই মানে একটা দেওয়া হলো, এখানে দেওয়া হলো। এভাবে মানে সুষ্ঠু ভোটটা হবে, না হলে কাউন্টেবল তো ঠিক হয় না। ঠিক আছে, আমরা এখানেই থামবো। আমার মনে হয় লাইনটা ঠিক আছে, আমরা এটা ভাগ করে দেব। প্রজ্ঞাকেও নম্বর দিতে হবে, কারণ কতগুলো জিনিস যে প্রিকশনগুলো প্রজ্ঞা বলেছে। এখানে একটা জিনিস খুব পরিষ্কার, এখন পর্যন্ত শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় এখন পর্যন্ত মানুষ খুব কনজারভেটিভ এই ব্যাপারে ব্যালট ব্যবহার করে। আমেরিকা, ইউরোপে ব্যালট ব্যবহার করে, এত মেশিনারি, এত কিছু, এত কিছু থাকা সত্ত্বেও, কারণ আস্থা কম। তো এই আস্থাটা আনতে হবে, যদি মেশিন আসতে হয়, অটোমেটিক যদি করতে হয়, তাহলে ফুল প্রুফ হতে হবে। আমেরিকায় যেটা করে, ওরা মেশিন ইউজ করে, কিন্তু সঙ্গে একটা ব্যালটও বের হয়, ওটা প্রিন্টেড হয়ে ব্যালটও বের হয়, কাজেই এটা হয়। আরেকটা জিনিস হলো, যতই মেশিনের দিকে যাব সাইবার ক্রাইম বাড়বে, কারণ কিন্তু আমরা যদি সাইবার সিকিউরিটিটা দিতে পারি তাহলে এটাকে অটোমেটিক করতে হবে। এখানে রুবাবা যে জিনিসটা বলেছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা ঠিক ন্যাশনাল ইলেকশনের জন্য না, রেফারেন্ডামের জন্য। অনেক দেশ আছে যারা কথায় কথায় রেফারেন্ডাম দেয়, আমরা তো বহু বছর পরে একটা রেফারেন্ডাম দিচ্ছি, কিন্তু অনেক দেশ আছে কোনো কিছু হলেই বলে মানুষকে জিজ্ঞেস করো, সবাই ভোট দেয়। তো আমরা হয়তো বাড়িতেই একটা মেশিন থাকবে, বা হয়তো আমার স্মার্টফোনেই সে ব্যবস্থা থাকবে যে আমি যে কোনো ইস্যুর উপরে আর 1 কোটি মানুষ 10 কোটি মানুষ ভোট দিয়ে দেবে, এটা সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড হয়ে যাবে যে কোনো জিনিস। যে এই রেফারেন্ডামের অভ্যাসটা এটা সামনে আসবে, কারণ উন্নত দেশগুলোতে এখন কিন্তু রেফারেন্ডাম জিনিসটা খুব বেশি, যে তারা মানুষকে কনসাল্ট করতে চায়, সব মানুষকে, শুধু প্রতিনিধি নিয়োগ না, তুমি নিজেই বলো এটা করবো কি করবো না, তখন এটা অটোমেটিক যদি আমরা করতে পারি। যেমন এই অনেক জায়গায় বক্তৃতা দেয়,
যে বিরাট অডিয়েন্সের বক্তৃতা দিচ্ছে, সেখানে আপনারা কি মনে করেন? তো সবাই যার যার ইয়েটা টেপে, সবার কাছে একটা সবাই যার যার বলে যে আমি মনে করি যে এটা ঠিক হবে না, না আপনি ঠিক বলছেন, আমি বলছি না আপনি ঠিক বলেন নাই। সঙ্গে সঙ্গে রেজাল্ট কিন্তু এদিকে পিছনে ওঠে। আমার অডিয়েন্সের মধ্যে 30% বলতেছে আমি ঠিক বলছি, 70% বলতেছে আমি ঠিক বলি নেই, এটা কিন্তু সঙ্গে সঙ্গে রেকর্ডেড হচ্ছে। তো এরকম একটা জিনিস যেটা একটু বাবা বলেছে সেরকম একটা হতে পারে। তো আমরা এখানেই থামি এবং 5-5 করে প্রজ্ঞাকে এবং রুবাবাকে নম্বর দেবো এটার জন্যে। আমাদের শেষ পর্বটি আমরা চলে আসি, যেটা হচ্ছে লিমেরিক, যে ছড়ার বিষয়ে। এটা 5 লাইনের ছড়া, মজার ছড়া। সেখানে আমরা বিজ্ঞানের একটা বিষয়কে আনবো এবং সেটার ছড়ার মতো করে কি বলতে চেয়েছে সেটা বলতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। একটি কণার সামনে দেয়াল অনুভব, এই দেয়াল পার হওয়া তো অসম্ভব। কোয়ান্টামকে মারে কণা গেল পারে, এই যেন কোয়ান্টাম সুড়ঙ্গ কাটে ধপাধপ। এখানে স্যার মূলত কোয়ান্টাম টানেলিং এর কথা বলা হয়েছে। আমরা যখন কোয়ান্টাম মেকানিক্সে বিভিন্ন সমীকরণ সলভ করে বিজ্ঞানীরা বর্তমানে আবিষ্কার করেছেন যে একটি ইলেকট্রন কিংবা অতি ক্ষুদ্র যে কণাগুলো আছে, যেটা আর কি সাবঅ্যাটমিক পার্টিকেল, সেগুলো আমাদের সামনে যদি কোনো দেয়াল থাকে, সেই দেয়ালকে ভেদ করে হয়তো বা অন্য কাছে চলে যেতে পারে। এটার মেইন কারণ হলো আমাদের ওয়েভ ফাংশন যে আছে। এই দেয়ালটা কিরকম দেয়াল? এই দেয়ালটা স্যার হচ্ছে কোয়ান্টাম দেয়াল। এটা হচ্ছে আপনার মনে করেন লেডের শিট হতে পারে, কিংবা যে কোনো শিট হতে পারে, অতি পাতলা হতে পারে, অতি বড় হতে পারে। সো এটার কোয়ান্টাম টানেলিং এর মেইন কারণটা হলো আমাদের ওয়েভ ফাংশন, একটা কোণার যে ওয়েভ ফাংশনটা আছে সেটা সব জায়গায় বিস্তৃত। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স আমাকে জাস্ট একটা প্রবাবিলিটি দিতে পারে যে এখানে কোণাটা থাকতে পারে, কিন্তু এই প্রবাবিলিটির কারণেই আমার হয়তো বা কোণাটা এখানেও আছে অথবা 1000 মাইল দূরে আছে, সেটা আমি জানি না। এই জন্য মধ্যে যদি আমার শেষ লাইনটা কেন বলছে এই যেন কোয়ান্টাম সুড়ঙ্গ কাটে ধপাধপ? জি স্যার, এখানে হচ্ছে মূলত একটি দেওয়ালের মধ্যে দিয়ে সুড়ঙ্গ কেটে মনে হয় যে একটা কোণা চলে যাচ্ছে। তো সো এই প্রক্রিয়াটাকে কোয়ান্টাম টানেলিং বলা হচ্ছে। কোয়ান্টাম টানেলিং বলা হয়। এটা ইলেকট্রনিক্সে আছে, টানেল ডায়োড আছে, একই প্রসেসে কাজ করে টানেল ডায়োড, কোয়ান্টাম টানেলিং। অভয় 10 নম্বরই পাবে সঠিক উত্তর, কারণ এটা আসলে শুধু যে দেওয়ালটার কিছু বলেছে, একটা কণা তার সামনে দেওয়ালটা আসলে একটা পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল, একটা এনার্জিকে ক্রস করে যেতে হবে। এটা যে সত্যি সত্যি একটা দেওয়াল হবে এমন কোনো কথা নয়। তবু মনে হয় 10 নম্বর পাবে, কারণ বাধা, একটা বাধার অর্থে এটা হয়েছে। আমরা পরের লিমেরিকে চলে যাই। মঙ্গলে ঘোরে 3 রোবট রবার, শিলার খবর খোঁজে আর জলাধার, খুঁড়ে খুঁড়ে দেখে বিশ্লেষণ লেখে, তা জেনে মঙ্গলে যাবে মানুষ একবার। সিনান। শিলার খবর খোঁজে বলতে ফসিলের কথা বলা হচ্ছে, কোনো লিভিং ফসিল নয়, ফসিল নয়, ওখানে প্রাণী নেই, মানে লিভিং স্পেসিমেন। জি, শিলা, রক্স। জি, রক্স যেগুলোর মধ্যে হচ্ছে কোনো কালে কোনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা, ব্যাকটেরিয়া বা এই ধরনের জাতীয় প্রাণের অস্তিত্ব ছিল কিনা, এই ধরনের এভিডেন্স খোঁজার চেষ্টা করে, যাতে আমরা তাহলে বুঝতে পারবো যে হয়তো একসময় মার্স হ্যাবিটেবল ছিল, তারপর কি হয়েছে। খুঁড়ে খুঁড়ে দেখে বিশ্লেষণ লেখে, তাহলে রবারে কি কি আছে? তাহলে বিশ্লেষণ লেখে, তার মধ্যে সেটা অ্যানালাইসিস করার জন্য হয়তো এআই থাকতে পারে। আর এটা করছে কেন? এটা করছে কেন? যাতে ডাটাগুলো আমাদের কাছে পাঠাতে পারে পৃথিবীতে। তারপর কি হবে? তারপর তা জেনে মঙ্গলে যাবে মানুষ এবার। আমরা বুঝতে পারবো যে সেখানকার এনভায়রনমেন্টটা কেমন, সেখানে কখনো ওয়াটার ছিল কিনা। এই 3 রোবট কারা? এগুলো হচ্ছে নাসা সেন্ড করেছে কিছু রোভার, নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, সিনান নম্বর পাবে। তো এই 3 রোবটের নামটা যদি কেউ বলতে পারো তাহলে আমি কিছু নম্বর দেব। 3টা রোবট আছে স্যার। এই 3টা রোবটের নাম হলো একটা কিউরিওসিটি, আর একটা পারসিভারেন্স, আর একটা ভাইজি ভাই হলো পাইওনিয়ার। একটা না, আরেকটা কি? তৃতীয়টা কি? তৃতীয়টা আচ্ছা, ওটা চাইনিজ, ওটা ইংরেজি নাম না, চাইনিজ, জুরং। আচ্ছা, ওটা চায়না পাঠিয়েছে। জি, তো আমরা এটাও দেখে ফেললাম। আমরা 8 নম্বর সিনানকে দেব, 2 নম্বর অভয়কে, 3টা নাম বলতে পারার জন্য। পারসিভারেন্স, কিউরিওসিটি এবং জুরং, 3টের উপর একই কাজ করছে তারা বিভিন্ন অঞ্চলে করে। আর যেটা বলতে চাচ্ছিলাম যে সিনান যেটা অ্যাভয়েড করে গেছে, বলতে পারেনি, সেটা হচ্ছে এটা একটা ল্যাবরেটরি। বেসিক্যালি এটা ল্যাবরেটরি, এখানে রেকর্ড করা হচ্ছে, এখানে কেমিক্যাল অ্যানালাইসিস করা হচ্ছে,
এখানে শিলা গুঁড়া করা হচ্ছে, তারপর যা যা করে ল্যাবরেটরিতে, এই রোবটের কাছে সব ল্যাবরেটরি আছে এবং তারা আমাদেরকে ডাটাগুলো পাঠাচ্ছে। আমরা এই পর্ব শেষ করে ফেললাম। লাস্টে আমাদের নাম্বার হচ্ছে 8 নম্বর সিনান এবং 2 নম্বর অভয়। আমাদের এই পর্বও শেষ হয়ে গেল, অনুষ্ঠানটাও শেষ হয়ে গেল। এখন আমরা দেখি যে আমাদের স্কোর বোর্ডে কীরকম কারা নম্বর পেয়েছে, এবং সেই অনুযায়ী আমরা আগামী অনুষ্ঠানে যারা ভালো করেছে তাদেরকে আবার আমন্ত্রণ জানাবো, এবং সেই সঙ্গে নতুন প্রতিযোগীও আমরা পাবো। যারা অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।